হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওর মধ্যে এই সেল ইনজুরির ইন্ট্রোডাকশনটা অনেক সুন্দর করে সামারাইজ করছিলাম। তো আজকে আমরা কথা বলতে চাইছি রিভার্সিবল সেল ইনজুরির প্রসেসিংটা নিয়ে, অর্থাৎ রিভার্সিবল সেল ইনজুরিটার মধ্যে কিভাবে করে একটা ইনজুরিওয়ালা সেল কাম ব্যাক করে তার নর্মাল পজিশনের মধ্যে। সো চলো এটার মেকানিজমটা এখন আমরা সুন্দর মতো দেখি। সো লেটস স্টার্ট। এ হচ্ছে আমাদের রিভার্সিবল সেল ইনজুরি। তো এখানে এখন ইজিলি একটা কোশ্চেন চলে আসবে যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজেস অফ সেল ইনজুরি অ্যান্ড কীভাবে করে বা সেল ইনজুরিটা হচ্ছে। তো ফার্স্টলি যে অ্যান্সারটা আসবে আমাদের, দ্য মোস্ট কমন কজেস অফ সেল ইনজুরি হচ্ছে আমাদের হাইপক্সিয়া। সো এই যে এটা হচ্ছে হাইপক্সিয়া। তো হোয়াট ইজ হাইপক্সিয়া? হাইপক্সিয়াটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের ডিক্রিজ অফ অক্সিজেন লেভেল। একটা সেল যখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাচ্ছে না, মানে ওর অক্সিজেন লেভেলটা ডিক্রিজ হচ্ছে, সো এই জিনিসটাকে বলা হচ্ছে হাইপক্সিয়া। তো এই হাইপক্সিয়াটা মূলত কী কারণে ঘটে এটা জানতে হলে আমাদেরকে জানতে হবে ইস্কেমিয়া। তো ইস্কেমিয়া, তো এখন এই ইস্কেমিয়াটা আমাদের কি? ইস্কেমিয়া হচ্ছে আমাদের ডিক্রিজ অফ ব্লাড সাপ্লাই, ডিক্রিজ অফ ব্লাড সাপ্লাই। আসলে এই ইস্কেমিয়া তো ব্লাড সাপ্লাইটা ডিক্রিজ হয় মূলত কী কারণে? আসলে যখন একটা আর্টারির মধ্যে ব্লকেজ হয়, অর্থাৎ অ্যাথেরোস্ক্লেরোসিস আর থ্রম্বোসিস হয়ে থাকে, এটা চর্বি জমার কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। একটা আর্টারি যখন ঠিকমতো মানে ওর আর্টারিটা শ্রিঙ্কেজ হয়ে যায়, তো ওই পাশ দিয়ে তো ব্লাড ঠিকমতো করে আর সাপ্লাই করতে পারে না, যার কারণে এই সেলটার মধ্যে খুব কম পরিমাণে ব্লাড আসা শুরু করে। আর আমরা জানি যে হচ্ছে অক্সিজেন পরিবহন করার জন্য একমাত্র ওয়ে হচ্ছে আমাদের বডিতে ব্লাড। তো যখন ব্লাড অনেক লেসভাবে আসতেছে, তো সেই সাথে অক্সিজেনের পরিমাণটাও কমে যাচ্ছে, যার কারণে কি হচ্ছে, সেলটা ঠিকমতো পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাচ্ছে না। এখন সর্বপ্রথম ওই সেলটার মধ্যে অক্সিজেনের পরিমাণটা কমে গেলে যে অর্গানটা ফার্স্টলি এফেক্টেড হবে সেটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া সবার প্রথমে এফেক্ট হয়। তো মাইটোকন্ড্রিয়া আমরা জানি যে এটা হচ্ছে আমাদের এনার্জি প্রডিউস করে, অর্থাৎ এটাকে শক্তি ঘর বলা হয়। তো মাইটোকন্ড্রিয়া যখন ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না, তো এর ফাংশনের মধ্যে কিছু চেঞ্জ চলে আসবে অটোমেটিক্যালি। তো তখন ঘটে মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন, অর্থাৎ ওর ফাংশনালি পরিবর্তন হচ্ছে। ও ঠিকমতো কি এটিপি তখন প্রডিউস করতে পারবে? মোটেই না। অক্সিজেন না পেলে তো ঠিকমতো এটিপি প্রডিউস হবে না। তো তখন কী হবে? এটিপি অটোমেটিক্যালি ডিক্রিজ হওয়া শুরু করবে। তো এই এটিপিটা ডিক্রিজ কেন হবে? কারণ অক্সিডেটিভ ফসফোরাইলেশনটাও এফেক্টেড হবে সেই সাথে। তো অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা আসলে ইলেকট্রন ট্রান্সপোর্ট যে চেইন, তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা আমাদের এফেক্টেড হলে তখন আমাদের এটিপিটাও ঠিকমতো প্রডিউস হবে না, ডিক্রিজ হওয়া শুরু করবে। তো মেইন কাহিনী হচ্ছে কিন্তু এই অক্সিজেনটা নিয়ে। তো এই হাইপক্সিয়া কিন্তু সেলের জন্য একটা ওয়ান কাইন্ড অফ স্ট্রেস। তো হাইপক্সিয়া মেইনলি কিসের কারণে হচ্ছে? আমাদের ইস্কেমিয়ার কারণে। অ্যান্ড ফার্স্ট যে অর্গানটা আমাদের এফেক্টেড হচ্ছে এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। সো এভাবে করে মাইটোকন্ড্রিয়ার ডিসফাংশন হওয়ার কারণে এটিপি প্রডিউস হচ্ছে না। এটিপি প্রডিউস না হওয়ার কারণে হচ্ছে আমাদের কি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ঠিকমতো কাজ করতে পারতেছে না, যার কারণে এটিপিটা প্রডিউস হচ্ছে না। সো নেক্সটে এটিপি ডিক্রিজ হওয়ার কারণে এখন আমাদের ওই সেলের মধ্যে কী চেঞ্জটা আসতেছে, বা এটিপি নর্মাল থাকলে আমাদের কীরকম চেঞ্জ আসতো, আর এখন ডিক্রিজ হওয়ার কারণে কীরকম চেঞ্জগুলো আসতেছে। তো এখানে আমরা একটু ওটা দেখে ফেলি। তো এইটা যদি আমাদের একটা কি হয়, নর্মাল সেল হয়, তো সেলের মধ্যে পাম্প, তো এইটা হচ্ছে পাম্প। তো আমাদের সেলের ভিতরে যে সোডিয়ামগুলো থাকে, তো এই পাম্পের কাজ হচ্ছে 3টা করে সোডিয়াম আয়ন বাইরে বের করা আর 2টা করে পটাশিয়াম আয়ন ভিতরে প্রবেশ করানো। তো এই পাম্পটাকে কি বলা হয়? এই পাম্পটার নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস। তো যখন এই এটিপি কাজ করতেছে না, তো এটা হচ্ছে ডিক্রিজ হচ্ছে, মানে ঠিকমতো কাজ করতে পারতেছে না, তখন কি হচ্ছে ভিতরে সেলের ভিতরে কিন্তু ধীরে ধীরে সোডিয়াম আয়নের পরিমাণগুলো বাড়তে থাকবে। তো সোডিয়াম আয়নের পরিমাণ কী হবে? একসময় অনেক বেশি হয়ে যাবে, এরা যখন বাইরে বের হতে পারবে না, অর্থাৎ সোডিয়াম পটাশিয়ামের ফাংশনটা কাজ করবে না, তখন সোডিয়ামগুলো অ্যাকুমুলেশন হয়ে কি করবে, এর বাইরে যে হচ্ছে পানি থাকে, সেলের বাইরে কিন্তু আমাদের ওয়াটার থাকে, তো এই ওয়াটারগুলো অটোমেটিকলি সেলের ভিতরে প্রবেশ করানো শুরু করবে। তো সোডিয়ামগুলো অ্যাকুমুলেট হয়ে এরা ড্র্যাগ করবে পানিটাকে, তো পানি তখন অটোমেটিকলি ভিতরে ঢুকবে। তো সেলের ভিতরে যখন পানির পরিমাণ বেশি হয়ে যাবে, পানি অনেক বেড়ে যাবে, আস্তে আস্তে করে বাড়তে থাকবে, তখন কাহিনী হবে কি, সেলটা ধীরে ধীরে সোয়েলিং হওয়া শুরু করবে। এই যে দেখো, সোডিয়াম অ্যান্ড পটাশিয়ামের এটিপিএস
তো ইনক্রিজ ইনফ্লাক্স অফ ওয়াটার, তো ধীরে ধীরে কী হবে, ওয়াটার হচ্ছে ভিতরে প্রবেশ করবে, ইনক্রিজ হবে, পানির পরিমাণটা যত বাড়বে তত আস্তে আস্তে কী হবে, সেলুলার সুয়েলিং হবে। তো সেলুলার যখন, এই সেলুলার সুয়েলিংকে আমরা আরেকটা নাম দিতে পারি হাইড্রোপিক চেঞ্জ, বা সেলের হাইড্রোপিক চেঞ্জ বা সেলুলার সুয়েলিং বলতে পারি। এরপরে যে এইটা সেটা হচ্ছে আমাদের কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সোয়েলিং। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও সোয়েলিং ঘটবে, কারণ যখন মোর অ্যান্ড মোর ওয়াটার হচ্ছে আমাদের সেলের ভিতরে আসতে আছে, তো প্রতিটা শুধুমাত্র এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না, এর বাইরেও যতগুলো সেলের মধ্যে অর্গানেল আছে প্রতিটা অর্গানেলেই কিন্তু আস্তে আস্তে সোয়েলিং হওয়া শুরু করবে, আস্তে আস্তে এক্সপান্ড হওয়া শুরু করবে। তো এরপরে আসি আমরা লস অফ মাইক্রোফিলাই। আসলে এই মাইক্রোফিলাইটা কী করে লস হয়, এখন দেখো যে আমাদের যদি এটা একটা সেল হয়, আমি হচ্ছে একটু দেখি মাইক্রোফিলাইটা আমাদের কেমন, এরকম টাইপের। তো এই যে মাইক্রোফিলাই, তো এর ভিতরে যদি আমাদের হচ্ছে কি করে, অনেক বেশি পরিমাণে পানি প্রবেশ করা শুরু করে, তো এই শেপটা কি এভাবে এরকম আর থাকবে না, তখন এটা ধীরে ধীরে কি করবে, ভ্যানিশ হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। তো এই মাইক্রোফিলাইয়ের যে খাঁজগুলো ছিল এটা কিন্তু ফ্ল্যাট হয়ে যাবে, অতিরিক্ত পানি আসার কারণে এটা ফ্ল্যাট হয়ে যাবে। তো এই জন্য এভাবে করে এই শেপটাও হারাবে, তো এটাকে বলা হচ্ছে লস অফ মাইক্রোফিলাই। তো এই কাহিনিটা ঘটবে। দেন আমাদের যে কাহিনিটা আসবে ব্লেবস। এই ব্লেবসটা আসলে কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইটোপ্লাজমিক একটা ব্লেবস। যদি আমি দেখি যে এটা আমাদের একটা নর্মাল সেল ছিল যখন, তখন ওর শেপটা এরকম ছিল, অনেক বেশি পরিমাণ পানির ভিতরে প্রবেশ করার কারণে কি হয়েছে, এই শেপটাকে এরকম থাকবে না, বাট তখন ও স্টিল চেঞ্জ করে যাবে, মানে স্টিল চেষ্টা করে যাবে যে হচ্ছে নিজেকে ওই পরিবেশটার সাথে তখনও কিন্তু অ্যাডাপ্ট করার যায় কিনা এরকম একটা ট্রাই করবে। সো ওর এই শেপটা চেঞ্জ হয়ে কিছুটা এরকম হয়ে যাবে। তো মানে এবড়ো থেবড়ো টাইপের একটা শেপ চলে আসবে ওই সাইটোপ্লাজমের মধ্যে, যেটা আমাদের সেলের যে সাইটোপ্লাজমটা সেটা এরকম হয়ে যাবে। তো পানির কারণেই কিন্তু এগুলো হচ্ছে, তো এগুলো এই লিটিল একটু চেঞ্জ হয়ে গেছে। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের কি ব্লেবস। সো এরপরে আসি আমরা হচ্ছে মাইলিন ফিগার্সে। তো মাইলিন ফিগার্সটা কিন্তু আমাদের একটা ইম্পর্ট্যান্ট বিষয়, যে আসলে সেল যখন এই মাইলিন ফিগারটা অ্যাকচুয়ালি সেলের মূলত মেমব্রেনটাকে করতেছে, মিনিং করতেছে। তো সেল যখন আমার ছিল এরকম সেল মেমব্রেনটা, তো আমাদের মেমব্রেন এই পানি বেশি করে আসার কারণে কিন্তু অবশ্যই এটার কিন্তু চেঞ্জ ঘটতেছে, কিন্তু এর যে মেমব্রেনের মধ্যে কি থাকে, আমাদের ফসফোলিপিড থাকে না, আমরা পড়ছি ফসফোলিপিড বাইলেয়ার। তো এই ফসফোলিপিড কিন্তু আমাদের হাইড্রোফোবিক। তো এই চেষ্টা করে যে হচ্ছে পানিটাকে হচ্ছে গ্রহণ না করার কারণে, ও তো হাইড্রোফোবিক, ও তো পানিটাকে গ্রহণ করতে পারবে না। তো যার কারণে তখন কি হয়, এই মেমব্রেনের কিন্তু চেঞ্জ ঘটে। অবশ্যই এই চেঞ্জটা খুবই লিটল একটা চেঞ্জ, এটা কিন্তু সেভিয়ার কোনো চেঞ্জ না। তো প্রতিটা অর্গানেলের যে তো মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেনটা, তারপরে এন্ডোপ্লাজমিকের যে মেমব্রেনটা, আরও আদার্স যে গলগি বডি, এগুলোর যে মেমব্রেনগুলো থাকে, তো এই মেমব্রেনগুলো কি হয়, সামান্যতম পরিবর্তন হওয়া শুরু করে, এরকম কিছুটা হচ্ছে এরকম টাইপের হওয়া শুরু করে, মানে এরা ছাড়া এরকম করে, এক কথা যদি বলতে যাই যে চেরা শুরু করে ওই সাইটোপ্লাজম মানে মেমব্রেনটা। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মাইলিন ফিগার্স, যে মেমব্রেনের যে পরিবর্তনটা। দেন তারপর আমরা এখন চলে আসি যে হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। এখন দেখো কেন অ্যানারোবিক রেসপিরেশনটা হচ্ছে। সো দেখো মেইন কাহিনী হচ্ছে কিন্তু ডিক্রিজ অফ এটিপি। তাহলে এটিপি ডিক্রিজ হওয়ার কারণে আমাদের সোডিয়াম পটাশিয়াম আয়নের যে ইমব্যালেন্স হয়েছে, যার কারণে এতগুলো চেঞ্জ হলো। অ্যান্ড আরও পরিবর্তন হবে কি আমাদের অ্যানারোবিক রেসপিরেশন। এখানে যেহেতু এটিপি এখানে নাই, তাহলে কি আমাদের অক্সিজেন এখানে নাই, তাহলে অক্সিজেন না থাকার কারণে এটা কিন্তু অ্যারোবিক না, এই রেসপিরেশনটা হয়ে যাচ্ছে কি সেলের ভিতরে অ্যানারোবিক রেসপিরেশন। তো এটা মূলত কিসের কারণে হচ্ছে, আমাদের হাইপক্সিয়ার কারণে, যেহেতু অক্সিজেন এখানে নাই। তাহলে এই অ্যানারোবিক রেসপিরেশন কী হবে, ধীরে ধীরে ইনক্রিজ হওয়া শুরু করবে। তো অ্যানারোবিক রেসপিরেশন ইনক্রিজ হলে এখানে কি হবে, এর কারণে অ্যানারোবিকের কারণে কিন্তু উৎপাদন হয় ল্যাকটিক অ্যাসিড। তো ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ আরও বেড়ে যাবে, তো ল্যাকটিক অ্যাসিডও ইনক্রিজ হওয়া শুরু করবে। আর ল্যাকটিক অ্যাসিড ইনক্রিজ হলে কী হবে, সেলের যে পিএইচ জিনিসটা ছিল, এই পিএইচটা আস্তে আস্তে ডিক্রিজ হবে কি না, অবশ্যই ডিক্রিজ হবে, কারণ পিএইচ ডিক্রিজ হওয়া শুরু করবে যখন আমাদের হচ্ছে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে। মানে কি হলো, এনভায়রনমেন্টটা তখন আস্তে আস্তে অ্যাসিডোসিস হওয়া শুরু করবে। এর ফলে কি হবে, নিউক্লিয়াসের কিছুটা চেঞ্জ ঘটবে। তো নিউক্লিয়াসের চেঞ্জটা হবে কি, ক্লাম্পিং অফ নিউক্লিয়ার ক্রোমাটিন। এখন এটা যদি আমার নিউক্লিয়াস হয়, তো নিউক্লিয়াসের ভিতরে আমার কি থাকে, ক্রোমোজোম থাকে। তো এই ক্রোমোজোমগুলো, যে ক্রোমাটিনগুলো ছিল আমাদের, এই ক্রোমোজোমগুলো আস্তে আস্তে কুণ্ডলিত হওয়া শুরু করবে। কুণ্ডলিত মানে এর কনডেন্স কিছুটা বেড়ে যাবে, এই জিনিসটাকে বলা হচ্ছে ক্লাম্পিং। তো ক্লাম্পিং অফ নিউক্লিয়ার ক্রোমাটিন, তো এই ক্রোমাটিনের এই পরিবর্তন ঘটবে। এরপরে আরও কিছু আদার্স একটা আমাদের এফেক্ট আছে ওই পিএইচ ডিক্রিজ হওয়ার কারণে। এই এফেক্টটা কী হবে, ডিটাচমেন্ট অফ রাইবোজোম। মানে কি, আমাদের হচ্ছে
যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল, আমরা তো পড়ছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে ছিল এটার মধ্যে যখন পানি প্রবেশ করা শুরু করছে, তো এর ফলে কি হয়েছে, ও এক্সপ্যান্ড হওয়া শুরু করছে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি থাকে, আমাদের রাইবোজোম লেগে থাকে। তো এই রাইবোজোমগুলো বেশি অতিরিক্ত পানি প্রবেশ করার কারণে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গা থেকে ডিটাচ হওয়া শুরু করবে, দূরে চলে যাবে। তো এর কারণে হচ্ছে তখন এই কাহিনীটা ঘটবে, ডিটাচমেন্ট অফ রাইবোজোম। তারপরে এই রাইবোজোম ডিটাচমেন্ট হলে কি হবে, প্রোটিন সিনথেসিস ডিক্রিজ হয়ে যাবে। কারণ আমরা জানি যে হচ্ছে রাইবোজোম কি করে, আমাদের প্রোটিন সিনথেসিস করে। তো রাইবোজোম যখন ডিটাচ হয়ে গেল, তাহলে কি প্রোটিন সিনথেসিস আর হতে পারবে না, তখন এটা ডিক্রিজ হবে। তো এই যে কাহিনীগুলো ঘটলো, এগুলো কিন্তু সবই সেলের একটা নর্মাল একটা কন্ডিশন গেল, যে হচ্ছে চেঞ্জগুলো মেইনলি হয়েছে কোথা থেকে, আমাদের হাইপক্সি থেকে, স্ট্রেস পাওয়ার কারণে। হাইপক্সি এক ধরনের স্ট্রেস। তো এখনই যদি আমি এই সেল থেকে এই স্ট্রেসটাকে রিমুভ করে দিই, স্ট্রেসটাকে সরাই ফেলি, আমার সেল কিন্তু এই যে পরিবর্তনগুলো হলো, তো এগুলো কিন্তু এগুলো কিন্তু কী করতে পারবে, রিভার্স করে ও আবার পূর্বের অবস্থায় যেরকম নর্মাল ছিল ওরকম চলে যাবে। তাহলে দেখো, আমি যদি হাইপক্সিয়া অর্থাৎ এই স্টেজটাকে সরাই নিই, তাহলে কী হবে, আমার সেল অক্সিজেন পাবে। আর অক্সিজেন পেলে আমার কী হবে, মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন হবে না। তখন কি হবে, এটিপিও ঠিকঠাক মতো উৎপাদন হবে। আর এটিপি ঠিক মতো উৎপাদন হলে আমার আয়নের ব্যালেন্সটা ঠিক থাকবে, সব কিছুই ঠিকঠাক থাকবে, অ্যান্ড সেল নিজেকে কী করতে পারবে, রিকভার করতে পারবে। সো এভাবে করেই হচ্ছে একটা সেল ইনজুর হওয়ার পরেও কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। তো এটাই হচ্ছে আমাদের রিভার্সিবল সেল ইনজুরি। তো এই ছিল আমাদের রিভার্সিবল সেল ইনজুরির মেকানিজমটা। আশা করি তোমরা বুঝতে পারছো।